আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ আছি তো ১১ জন আসছে, বাকিরা কোথায়? স্যার হ্যালো। বলেন। স্যার আসলে লাস্ট ক্লাসে শিডিউল শিফট হয়েছিল তো এই কারণে মেবি। ও আপনি সবাইকে একটু খবর-টবর দেন। 8:30 টার দিকে আমরা শুরু করি, হ্যাঁ? আমার আবার আজকে ফায়ার জি সার্ভিসে স্যার, যাইতে আমি হবে। জানাই আমি দিতেছি। চাইলেও দেরি করে নিতে পারতেছি না আজকে। বুঝছেন? আমাকে একটু কাজে ভার্সিটিতে যেতে হবে 10 টার দিকে। জি স্যার, আপনি তো ক্লাসরুমেও বলে দিয়েছিলেন যে 8:20 এ ক্লাস। ঠিক আছে? আর 8:30 টায় শুরু করি। সবাই কি ভিডিওটা দেখেছিলেন? ইয়েস স্যার, দেখেছিলাম স্যার, বাট জি স্যার। সার্কিট ইমপ্লিমেন্টটা স্যার একটু সমস্যা হয়েছে আর কি বুঝতে। জি স্যার, আমি দেখছিলাম কিন্তু একটু সমস্যা হয়েছে। মানে স্যার আসলে ক্যামেরার ফোকাসটা তো ওইভাবে আসে নাই আর কি মানে। বুঝতে পারছি।
স্যার সার্কিটটা কি স্টিমুলেশনের মাধ্যমে দেখানো যায়? সিমুলেশন করে ইয়েস স্যার। তা দেখানো যায়। এত ইজি সার্কিট কি সিমুলেশন? আসলে ওই গ্যালভানোমিটারটা তো আসলে সব সিমুলেশন ডিভাইসে থাকে না। আমি আপনাকে নরমালি দেখাচ্ছি, বুঝাই দিচ্ছি। ওকে ওকে স্যার। আচ্ছা, শুরু করি। আমাদের প্রথমে বুঝতে হবে যে অ্যামিটার ভোল্টমিটার কি, এটা তো আমরা জানি যে অ্যামিটারের কাজ হচ্ছে সে কারেন্ট মেজার করে। অ্যামিটার ইজ ইউজড টু মেজার কারেন্ট, ভোল্টমিটার হচ্ছে ইউজড টু মেজার ভোল্টেজ। অ্যামিটার এবং ভোল্টমিটার এরা কিভাবে কারেন্ট বা ভোল্টেজকে মেজার করে? তো আমরা যখন অ্যামিটার লাগাই তখন একটা সার্কিটের সাথে সিরিজে লাগাই। তো সিরিজে লাগাই এবং অ্যামিটারের নিজের কোনো রেজিস্ট্যান্স থাকে না। রেজিস্ট্যান্স আইডিয়ালি অ্যামিটার রেজিস্ট্যান্স থাকে 0 ফর অ্যামিটার। আমি এখান থেকে আমার ছোট হোয়াইট বোর্ড বের করি, সেটা বেটার হবে। এখানে একটা লোড আছে, আমরা অ্যামিটার নিয়ে কথা বলতে চাই এখন। আচ্ছা, এখানে একটা লোড আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তো সাপোজ এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে ধরেন 12 ভোল্ট, আর লোডের রেজিস্ট্যান্স ধরেন হলো 4 ওহম। তাহলে এই সার্কিটে আইডিয়ালি কারেন্ট কত হওয়ার কথা? I is equal to 12 divided by 4, that means 3 অ্যাম্পিয়ার হওয়ার কথা। তাহলে আমি যখন অ্যামিটার আমরা জানি সিরিজে লাগাইতে হবে, সো আমি যদি অ্যামিটার সিরিজে লাগাই অ্যামিটারেও 3 অ্যাম্পিয়ার দেখাইতে হবে। তো অ্যামিটারের যদি নিজের কিছু রেজিস্ট্যান্স থাকে, সাপোজ এই অ্যামিটারটা লাগাইলাম, অ্যামিটারের নিজেরই একটা রেজিস্ট্যান্স আছে, ধরলাম সেটা হচ্ছে 2 ওহম। অ্যামিটারের নিজের রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। তাহলে আমার অ্যামিটার লাগানোর পর কারেন্ট কত আসবে সার্কিটে? 12 ডিভাইডেড বাই 4 প্লাস 2 না? কারণ সার্কিটের রেজিস্ট্যান্স বেড়ে গেল না, 4 সাথে 2 ওহম রেজিস্ট্যান্স সিরিজে যোগ হলো। তাহলে কারেন্টের ভ্যালু কত আসবে? 2 অ্যাম্পিয়ার আসবে না? বুঝতেছেন আমার কথা? স্যার লাস্ট আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে না পারলে বলেন, বুঝতে না পারলে বলেন। স্যার লাস্ট লাইনটা একটু আবার বলবেন, 2 ওহম এর ব্যাপারটা। আচ্ছা, শুরু থেকেই বলি। ধরেন আমার 12 ভোল্ট সোর্স আছে আর 4 ওহম লোড আছে। আমি এখন ধরেন অ্যামিটার লাগাইনি, তো কারেন্ট কত পাবো? 12 ডিভাইডেড বাই 4, 3 অ্যাম্পিয়ার পাবো না? কিন্তু যখন আমি অ্যামিটার লাগালাম, অ্যামিটারের নিজের একটা রেজিস্ট্যান্স আছে ধরেন 2 ওহম। তাহলে এই 2 ওহমটা আমার এই 4 ওহমের সাথে কি হলো? সিরিজ হয়ে গেল। যেহেতু আমি অ্যামিটারটা সিরিজে কানেক্ট করছি, তাহলে আমার এখন কারেন্ট কত আসবে? 12 ডিভাইডেড বাই 4 প্লাস 2। এখন কারণ রেজিস্ট্যান্স এখন কত হয়ে গেছে? 4 প্লাস 2 6 হয়ে গেছে। তাহলে কারেন্ট কত আসবে? 2 অ্যাম্পিয়ার আসবে না? তাহলে অ্যামিটারে যদি নিজের কোনো রেজিস্ট্যান্স থেকে থাকে, তাহলে কিন্তু আমার যে কারেন্ট পাওয়ার কথা, কিন্তু আমি তো মাপতে চাই কত? আমি তো মাপতে চাইছিলাম 3 অ্যাম্পিয়ার। আমার তো উদ্দেশ্য, অ্যামিটার লাগানোর উদ্দেশ্য কি ছিল? যে অ্যামিটার আমাকে 3 অ্যাম্পিয়ার দেখাবে, কিন্তু অ্যামিটার তো 3 অ্যাম্পিয়ার দেখাচ্ছে না, অ্যামিটার 2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তার কারণ কি? অ্যামিটারের নিজের একটা রেজিস্ট্যান্স এই সার্কিটের সাথে সিরিজে অ্যাড হয়েছে। এই জন্য আইডিয়ালি অ্যামিটারের যে রেজিস্ট্যান্স অফ অ্যামিটার, এটা হতে হচ্ছে 0 ওহম। আইডিয়ালি এটা 0 ওহম হতে হয়। যদি 0 ওহম হইতো তাহলে তো এখানে আর কিছু যোগ হইতো না, 4 প্লাস 0, তার মানে 3 অ্যাম্পিয়ারই থাকতো। বা 0 না হয়ে প্র্যাকটিক্যালি খুব ছোট হইতে হয়। চিন্তা করেন, প্র্যাকটিক্যালি ধরেন অ্যামিটার রেজিস্ট্যান্সটা খুব ছোট, দ্যাট মিন্স 0.001 ওহম। তাহলে
I is equal to কত আসবে 12 ডিভাইডেড বাই 4 প্লাস 0.001 ওহম আসলে এটা 3 এর কাছাকাছি আসতো, বুঝছেন? যেহেতু রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক কম। আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম। তার মানে আইডিয়ালি আমাদের অ্যামিটারের রেজিস্ট্যান্স কত হইতে হয় বলেন তো? 0 হইতে হয়। তাহলে সে আসলে সঠিক কারেন্টটা দিতে পারে। আদারওয়াইজ কিন্তু সে সঠিক কারেন্টটা দিতে পারে না। কারণ তার রেজিস্ট্যান্সটা সার্কিটের সাথে যোগ হয়ে গিয়ে সার্কিটের আসলে যে ক্যালকুলেশন সেটাতে সে ব্যাঘাত ঘটে। এরপরে আসেন ভোল্ট মিটারের ক্ষেত্রে। ভোল্ট মিটার যেটা করে, ধরেন একটা কারেন্ট আছে, একটা রেজিস্টর আছে। এই রেজিস্টরের অ্যাক্রসে আমি ভোল্টেজ মাপতে চাই। তো আমরা কি করি? এই রেজিস্টরের সাথে প্যারালালে একটা ভোল্ট মিটার লাগাই। তো ভোল্ট মিটার কি করবে? যে ভোল্ট মিটার এইখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে, দ্যাট মিনস সরি, এখানে যে ভোল্টেজটা ড্রপ হবে এই ভোল্ট মিটারে সেই ভোল্টেজটা দেখাবে। তো সাপোজ এই কারেন্টটা হচ্ছে আমার ধরেন 2 অ্যাম্পিয়ার আর এর রেজিস্ট্যান্সটা ধরেন আমার 10 ওহম। তাহলে আমার এখানে ভোল্টেজ কত দেখার কথা ভোল্টমিটারে? V IR, দ্যাট মিনস 2 অ্যাম্পিয়ার ইনটু 10 ওহম। তাহলে আমার দেখানোর কথা হচ্ছে 20 ভোল্ট। তো ধরেন এই ভোল্টমিটারের সাথে কোনো রেজিস্ট্যান্স নাই, বা একটা খুব ছোট রেজিস্ট্যান্স আছে, ধরেন ভোল্টমিটারের সাথে একটা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে 5 ওহম। তাহলে কি হবে? এই কারেন্টের একটা অংশ, একটা কারেন্ট কি দেখতেছে, কারেন্ট যখন এই ব্রাঞ্চে আসতেছে ভোল্টমিটার লাগানোর পরে, তখন কারেন্ট কি দেখতেছে যে এখানে 10 ওহম আর এখানে 5 ওহম। তো কারেন্ট কি করবে? সে এই ব্রাঞ্চ দিয়ে একটা অংশ চলে যাবে না কারেন্ট, আবার এই ব্রাঞ্চ দিয়ে একটা অংশ আসবে, কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে কি আমার ভোল্টমিটার লাগানোর পরে ভোল্টেজ কি আর সেম থাকবে? কারেন্টের ভ্যালু তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে তখন দেখা গেল যে আমি কারেন্ট পাচ্ছি হচ্ছে 1 অ্যাম্পিয়ার, সাপোজ আমি ক্যালকুলেশন বাদে বলছি, তখন 1 অ্যাম্পিয়ার পাচ্ছি। সো এখানে তখন ভোল্টেজ কি হয়ে যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার ইনটু 10 ওহম রেজিস্ট্যান্স, তখন কি হয়ে যাচ্ছে? 10 ভোল্ট হয়ে যাচ্ছে আমার। এটাও 10 ওহম ধরেন, তাহলে দুইটার ভিতর সেম কারেন্ট যাবে, ক্যালকুলেশন ঠিক থাকতেছে। দ্যাট মিন্স আমার ভোল্টমিটারের যদি রেজিস্ট্যান্স খুব কম হয়ে থাকে, আমার ভোল্টমিটারে যদি রেজিস্ট্যান্স খুব কম হয়ে থাকে, আমরা জানি কি কারেন্ট সব সময় কম রেজিস্ট্যান্সের পাথ বেছে নেয়। কারেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কারেন্ট সবসময় কম রেজিস্ট্যান্সের পাথ বেছে নেয়। তার কারণ আমরা বুঝি যে রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা প্রদান করা। কারেন্ট চলতে যে বাধা দেয়। তো যে পথে বাধা কম থাকবে কারেন্ট তো সে পথেই বেশি যাবে। তো যেহেতু আমার ভোল্টমিটারের সাথেও একটা রেজিস্ট্যান্স থাকে ইন্টারনালি, ওই রেজিস্ট্যান্সটা যদি কম হয় তাহলে কি হবে? ওই ভোল্টমিটার নিজেও কিছু কারেন্ট ড্রপ নিয়ে নিবে, কারেন্ট অ্যাবজর্ব করে নিবে। তখন যেটা হবে আমার মেইন যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের ভিতর দিয়ে আসলে ভোল্টেজ ড্রপটা কম হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স সেটা আইডিয়ালি হতে হয় আর ভিএম ভোল্টমিটার, এটা হতে হয় আইডিয়ালি ইনফিনিটি। সাপোজ এইখানে 10 ওহম না হয়ে যদি 10 কিলো ওহম হইতো, 10 ওহম না হয় 10 কিলো ওহম হইতো, তাহলে এইখানে যে কারেন্টটা যাইতো সেটার পরিমাণ হইতো খুবই কম, 0.01 অ্যাম্পিয়ারের মতো হইতো। কারণ কি এটা বেশি রেজিস্ট্যান্সের পাথ, এই 10 ওহমের তুলনায় 10 কে অনেক বড়। সো এই যেহেতু এটা অনেক বড়, দ্যাট মিন্স ইনফিনিটি আমরা বলতেছি, আইডিয়ালি ইনফিনিটি বা প্র্যাকটিক্যালি একটা খুব বড় রেজিস্ট্যান্স, তখন কি হবে যে এখানে আসলে কারেন্টটা খুব কম যাবে। দ্যাট মিন্স আইডিয়ালি ইনফিনিটি হওয়া উচিত, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আমাদের কি হবে? ভোল্টমিটারের রেজিস্ট্যান্স প্র্যাকটিক্যালি হবে হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্স। দ্যাট মিন্স এভাবে আমরা লিখতে পারি হাই ভ্যালু, প্র্যাকটিক্যালি হবে হচ্ছে অনেক বড় ভ্যালু, কিন্তু আইডিয়ালি ইনফিনিটি হওয়ার কথা ছিল। তাহলে এটা হচ্ছে আমরা অ্যামিটার আর ভোল্টমিটার একটা বুঝলাম, যে অ্যামিটার আর ভোল্টমিটার কিভাবে কারেন্ট বা ভোল্টেজ মেজার করে, এটা আমরা বুঝলাম। যে অ্যামিটারের সাথে অ্যামিটার যেটা হয়, আমাদের যে অ্যামিটার গুলো বানানো হয় তার আসলে ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো খুব কম থাকে, আইডিয়ালি জিরো হওয়ার কথা, প্র্যাকটিক্যালি এটা খুব কম থাকে। তো সে নিজে কোনো কারেন্ট আসলে সে নিজে কোনো ভোল্টেজ ড্রপ করে না। দ্যাটস ওয়াই আমাদের লোডের ভিতর দিয়ে সব কারেন্ট যায়। সো আমরা অ্যামিটার থেকে কারেন্টের সঠিক ভ্যালুটা পাই। আবার যখন ভোল্টমিটার হয়, ভোল্টমিটারের সাথে যে রেজিস্ট্যান্সটা থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা খুবই বড় হতে হয়, ইনফিনিটি আমরা বলি আইডিয়ালি, কিন্তু প্র্যাকটিক্যালি ইনফিনিটি বলে তো আসলে কোনো ভ্যালু নেই। তো আমরা প্র্যাকটিক্যালি খুব হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্স ইউজ করি। দ্যাটস ওয়াই যে আমরা ভোল্টমিটার
এর কারণে ভোল্টমিটার নিজে কোনো কারেন্ট আসলে নেয় না, ওরকম সিগনিফিকেন্ট পরিমাণ কারেন্ট সে নেয় না। তো সার্কিট থেকে আমরা যেটা মেজার করতে চাই সেটাই পাই। স্যার এইখানে ক্যালকুলেশন যেটা ভোল্টমিটারের ক্ষেত্রে দেখাইছিলেন ওইটা কি একটু আরেকবার বুঝাইতে পারবেন? ভোল্টমিটারের ক্ষেত্রে যেটা প্রথমে বলছিলাম যে ধরেন এখানে 10 ওহম আছে, যদি ভোল্টমিটারের সাথে রেজিস্ট্যান্স 10 ওহম হয়, তো এখানেও 10 ওহম এখানেও 10 ওহম, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এসে কি হবে, 1 অ্যাম্পিয়ার এখানে যাবে আর 1 অ্যাম্পিয়ার এখানে যাবে না? জি স্যার। তাহলে কি আসবে, ভোল্টমিটারে কত ভোল্টেজ দেখাবে, তখন 10 ভোল্ট দেখাবে না? জি স্যার। কিন্তু যদি এটা 10 কিলো ওহম হয় তাহলে কি এটার রেশিওটা তখন হিসাব করে নেবেন, রেশিওটা কত হবে, এখানে 10 ওহম আছে এখানে 10 কিলো ওহম আছে, তো কারেন্ট যদি সিরিজে ভাগ হয়ে যায় তাহলে এখানে কত আসবে ওখানে কত আসবে, ওই রেশিও অনুযায়ী ভাগ হয়ে যাবে, তো অনেক কম আসবে। মানে স্যার আর কি 2 অ্যাম্পিয়ার ইনটু 10 ওহম দিছিলেন তো এই কারণে আর কি আমি বুঝতেছিলাম। ও 2 অ্যাম্পিয়ার ইনটু 10 ওহম দিছিলাম যখন হচ্ছে ভোল্টমিটার লাগানো হয় নাই, তখন তো 2 অ্যাম্পিয়ারের পুরোটাই এই রেজিস্ট্যান্সের ভিতর ড্রপ হচ্ছে, সো আমার আইডিয়ালি ভোল্টেজ কত আসার কথা, 20 ভোল্ট আসার কথা। জি স্যার, বুঝতে পারছি। এটা বুঝাইছি। আচ্ছা, তাহলে এখন আমরা সার্কিটে চলে যাই। আমরা অ্যামিটার ভোল্টমিটার বুঝলাম, এখন আমরা দেখবো যে গ্যালভানোমিটার জিনিসটাকে কিভাবে আমরা অ্যামিটার বা ভোল্টমিটার হিসেবে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের কিন্তু ল্যাবের, আজকে ল্যাব যেটা আমাদের ল্যাবের নামই হচ্ছে, এটা এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ইউজ অফ গ্যালভানোমিটার অ্যাজ অ্যামিটার এন্ড ভোল্টমিটার। দ্যাট মিন্স গ্যালভানোমিটারকে আমরা অ্যামিটার এবং ভোল্টমিটার এই দুই হিসাবে আমরা ইউজ করতে পারি। এটা কিভাবে আমরা দেখব। তার আগে আপনাদের জানতে হবে যে গ্যালভানোমিটার কি। গ্যালভানোমিটার কি আপনারা জানেন? ইন্টারমিডিয়েটে কিন্তু পড়ার কথা, আমার ধারণা এটা ইন্টারমিডিয়েটে আছে। কি একজন কি আমাদের বলবেন যে গ্যালভানোমিটার কি? আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যালভানোমিটার জিনিসটা কিরকম হয়। মানে স্ক্রিনটা দেখা যাচ্ছে? এটা উইকিপিডিয়ার একটা পেজ দেখাচ্ছি সিম্পলি, যে গ্যালভানোমিটার আসলে যে ইলেকট্রিক কারেন্ট যদি কোথাও ফ্লো হয় গ্যালভানোমিটার সেটাকে ইন্ডিকেট করতে পারে। এটা হচ্ছে গ্যালভানোমিটার যখন তৈরি হয়েছিল তখনকার কাজ ছিল, যে গ্যালভানোমিটার কোনো জায়গায় যদি ইলেকট্রিক কারেন্ট সে পায় তাহলে সে একটা বিক্ষেপ দেখায়। গ্যালভানোমিটার অনেকগুলো কাঁটা থাকে, সেই কাঁটাতে সে বিক্ষেপ দেখায়। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। তো গ্যালভানোমিটার কি করে, সে একটা বিক্ষেপ দেখায়, এখানে কাঁটা থাকে, এই কাঁটাতে বিভিন্ন ঘর আকার থাকে, সে কোন একটা ডিরেকশন সে বিক্ষেপ দেখায়। তো যেটা হয় যে কারেন্ট, আমরা যে গ্যালভানোমিটারে দুইটা পয়েন্ট আছে, ধরেন একটা প্লাস একটা মাইনাস, আমরা যে তারটা দেই, একটা ধরেন এখান থেকে একটা পিন আমরা সার্কিটে লাগাই, এখান থেকে একটা লাগাই, তো যখন এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয় তখন যেটা হয় যে এখানে এই যে কয়েলের ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়ার কারণে সে আসলে ঘুরতে চায়, এই কয়েলটা তখন ঘুরতে চায়, কারণ এর দুই পাশে কি আছে, দুটো পার্মানেন্ট ম্যাগনেট আছে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। এর প্রভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেহেতু, এবং এর ভিতর যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, সো সে কি করবে, সে ঘুরতে চাইবে, এই কয়েলটা তখন ঘুরতে চাইবে। কিন্তু দেখেন এই যে এই দুই দিকে এই যে প্যাচ, যেটা এই প্যাচ দিয়ে এবার এটাকে আটকানো আছে, দেখি ও ঘুরতে চাইলেও পুরোপুরি ঘুরতে পারে না, অল্প অল্প ঘুরে, একটু একটু ঘুরে। এই এর সাথে আবার কাঁটাটা লাগানো আছে, সো সে অল্প একটু ঘুরলে কাঁটাটা একটু করে ঘুরে, মানে কারেন্ট যখন ফ্লো হয় তখন এই কয়েলটা ঘুরে, ওই ঘোরার অনুপাতে আসলে এই কাঁটাটাও এখানে নড়তে থাকে। এই হচ্ছে কাহিনী। তো গ্যালভানোমিটার কাজটা হচ্ছে সে কারেন্ট হইলে সে একটা বিক্ষেপ দেখায়। তো নরমালি সমস্যাটা হচ্ছে গ্যালভানোমিটার যে তৈরি করা হয়েছে, গ্যালভানোমিটারের রেটিং খুব কম থাকে, যেমন 10 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত সে সর্বোচ্চ কারেন্ট দেখাইতে পারে, বা 1 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত সে বিক্ষেপ দেখাতে পারে। দ্যাট মিন্স তার যে কাটা আছে পুরোটা ঘুরলে দেখা যায় 1 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেছে বা 10 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেছে। তো আমরা দেখবো যে এটাকে আমরা কিভাবে আসলে হিসাবে ইউজ করতে পারি, অ্যামিটার বা ভোল্টমিটার হিসেবে ইউজ করতে পারি। দ্যাট মিন্স আমরা জানলাম কি গ্যালভানোমিটার হচ্ছে একটা ডিভাইস, ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, যেটা কি করে, সে কারেন্টের কারণে একটা ডিফ্লেকশন শো করে আমাদেরকে। যখন কারেন্ট ফ্লো হয় এর ভিতরে যে ইন্টারনাল মেকানিজম আছে সেটা কি করে, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সে কি করে, কয়েলটা কি করার চেষ্টা করে, ম্যাগনেটিক ফিল্ড পার্মানেন্ট ম্যাগনেটের প্রভাবে সে ঘোরার চেষ্টা করে। তো
এর সাথে আবার একটা নট লাগানো পয়েন্টার বলতে পারি আমরা, যে পয়েন্টার লাগানো আছে, যখন ওই কয়েলটা ঘোরার চেষ্টা করে তখন সাথে সাথে পয়েন্টারটাও ঘোরে। এই পয়েন্টারটার বিক্ষেপটাই আমরা হচ্ছে ওই গ্যালভানোমিটারের কাঁটাতে দেখতে পাই, যেটা আমরা ল্যাবের ভিডিওতে দেখছিলাম যে গ্যালভানোমিটারের কাঁটা এদিক ওদিক ঘুরতেছে, ওইটা আসলে ওই কারেন্ট যখন ফ্লো করে ওইটার প্রভাবেই হয়। এখন আমরা দেখতে চাই যে আমরা একটা গ্যালভানোমিটারকে কিভাবে অ্যামিটার হিসেবে ব্যবহার করতে পারি। গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ব্যবহার করার প্রধান সমস্যাটা হচ্ছে, প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে যে একটা, আমি আবারও হোয়াইট বোর্ডে যাচ্ছি, আমার মনে হয় হোয়াইট বোর্ডে বোঝানোটাই বেটার এখানে লেখার থেকে। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন একটু নোট ডাউন করে রাখবেন, বা সাথে সাথে আমাকে বলতে পারেন, সমস্যা নেই। ধরেন একটা কারেন্ট আই ফ্লো হচ্ছে, এখানে একটা রেজিস্টার লাগানো আছে। তো যেহেতু আমি কারেন্ট মেজার করতে চাই, তো কি করব, আমি এই গ্যালভানোমিটারটাকে কি করব, সিরিজে লাগাবো। একটা কারেন্ট আসতেছে আই, এই কারেন্টটা আমি গ্যালভানোমিটারকে সিরিজে লাগাবো। আমরা বলতেছি গ্যালভানোমিটারকে আমি অ্যামিটার হিসেবে ব্যবহার করব। তো আমরা জানি কি অ্যামিটারকে সিরিজে লাগাইতে হয়। সো আমি কি করব, গ্যালভানোমিটারটাকে সিরিজে লাগাবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই গ্যালভানোমিটারের যে সর্বোচ্চ কারেন্ট, সাপোজ আইজি, এটাকে আমরা বলতে পারি সর্বোচ্চ যে কারেন্ট ফ্লো করতে পারে, বা তুমি ফুল স্কেল ডিফ্লেকশন, দ্যাট মিন্স গ্যালভানোমিটারের যে কাটা থাকে, এরকম করে গ্যালভানোমিটারের কাটা থাকে, এই কাটার সর্বোচ্চ একটা পয়েন্ট আছে। এই সর্বোচ্চ পয়েন্ট যদি শো করে গ্যালভানোমিটার, তাহলে এটাকে আমরা বলি ফুল স্কেল ডিফ্লেকশন। দ্যাট মিন্স সর্বোচ্চ যে ডিফ্লেকশন সেটা সে শো করে ফেলছে। দ্যাট মিন্স সব থেকে ডানের যে পয়েন্ট, সেই পয়েন্টে যখন আমরা চলে আসে আমাদের কাটাটা, তখন আমরা বলি এটাকে ফুল স্কেল ডিফ্লেকশন হয়েছে। তো এই ফুল স্কেল ডিফ্লেকশনের পরে আপনার কারেন্ট, সাপোজ আপনার কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এগুলো কোনো রিয়াল ভ্যালু না আপাতত, কারণ গ্যালভানোমিটারের রেটিং বিভিন্ন রকম হয়। সাপোজ ধরেন আমার 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, গ্যালভানোমিটারে কত দেখাবে, 5 মিলি অ্যাম্পিয়ার দেখাবে। দ্যাট মিন্স কাটাটা 5 মিলি অ্যাম্পিয়ার বরাবর শো করবে। তারপর ধরেন আমি দিলাম 10 মিলি অ্যাম্পিয়ার, সে 10 মিলি অ্যাম্পিয়ার এখানে দেখাবে আমাকে। কারেন্ট আমি বাড়াচ্ছি, সাপোজ কোনোভাবে বাড়াচ্ছি আমি, তারপরে আমি কারেন্ট দিলাম 15 মিলি অ্যাম্পিয়ার, তবুও সেটা 10 মিলি অ্যাম্পিয়ার দেখাবে। কারণ কি, গ্যালভানোমিটার সর্বোচ্চ যে ডিফ্লেকশন কারেন্ট দেখাইতে পারে আমাদের রেটিং, ধরে নিলাম সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। এই আইজি, দ্যাট মিন্স ফুল স্কেল ডিফ্লেকশনে সে কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার দেখায়, মানে তার এখন ডিফ্লেকশন সর্বোচ্চ ডানে চলে আসছে, আর ঘোরার কোনো জায়গা নাই। তো এখন এই অবস্থায় যদি কারেন্ট আপনি 100 মিলি অ্যাম্পিয়ারও দিয়ে দেন, ও কিন্তু 10 মিলি অ্যাম্পিয়ার বরাবর, মানে ওই যে তার ফুল স্কেল ডিফ্লেকশন ওইখানেই সে থাকবে। তাহলে তো হলো না, তাহলে কি আমি অ্যামিটার হিসেবে এটা ইউজ করতে পারলাম? বলেন তো, একজন প্রশ্নটার উত্তর দেন। তাহলে কি আমি সঠিক মেজারমেন্টটা পাইলাম না? কারণ আমার যেহেতু 10 মিলি অ্যাম্পিয়ার বা 5 মিলি অ্যাম্পিয়ার এমন রেঞ্জে শুধুমাত্র গ্যালভানোমিটার গুলো পাওয়া যায়, গ্যালভানোমিটার গুলোর এরকম রেটিং খুব কম থাকে। সো আমি তো এত কম কারেন্ট মেজার করলে তো আমি সেটাকে অ্যামিটার হিসেবে ইউজ করতে পারবো না। তো আমার কিছু একটা মডিফিকেশন করা লাগবে। তো সেই মডিফিকেশনটা হচ্ছে modification to use as an, এটা হচ্ছে এই রেজিস্টার, তার সাথে গ্যালভানোমিটার লাগাইছি, এর সাথে শান্টে বা প্যারালালে আরেকটা রেজিস্টার আমি লাগাবো, যেটার ভ্যালু হবে খুবই কম, লো ভ্যালু রেজিস্ট্যান্স। এগুলো কিন্তু নোট করে রাখেন আপনারা খাতায়, এই জিনিসগুলো একটু নোট করে রাখেন। তাহলে কি হচ্ছে, আমি যখন একটা কারেন্ট দিচ্ছি, কারেন্ট ফ্লো হচ্ছে এই রেজিস্টরের ভিতর দিয়ে, মানে এই সার্কিটে কি কারেন্ট ফ্লো হয় আমি সেটা জানতে চাচ্ছি। তো আমার গ্যালভানোমিটার আমি লাগাইছিলাম, তো দেখলাম যে গ্যালভানোমিটার শুধু লাগায় সুবিধা হচ্ছে না, কারণ ফুল স্কেল ডিফ্লেকশনের পরে তো আর সে কোনো কারেন্ট আমাকে দেখাতে পারছে না।
তো আমরা ঝামেলায় পড়ে গেলাম যে আসলে ঘটনা কি হলো। তো আমরা যেটা করলাম একটা মডিফিকেশন করলাম, এই গ্যালভানোমিটারের সাথে প্যারালালে বা শান্টে আমরা একটা রেজিস্টার লাগালাম যেটার ভ্যালু হবে খুব লো। তাহলে কি হবে যে এই কারেন্টের একটা অংশ এদিক দিয়েও ফ্লো হবে। তো যেহেতু এই ভ্যালুটা খুব লো, আমরা জানি কি গ্যালভানোমিটারে একটা রেটিং আছে, সে সর্বোচ্চ কারেন্ট নিতে পারে কত, আইজি। তো ধরেন গ্যালভানোমিটার সর্বোচ্চ নিল আইজি, তাহলে এখানে কত আসবে, আই মাইনাস আইজি কারেন্ট এখানে আসবে না? বুঝতেছেন কেউ? যে গ্যালভানোমিটারের সর্বোচ্চ ডিফ্লেকশন কারেন্ট ছিল 10 মিলি অ্যাম্পিয়ার, সো 10 মিলি অ্যাম্পিয়ার বাদে বাকি কারেন্টটা ধরেন এই পথ দিয়ে আসবে। জি স্যার। তাহলে কি হলো যে আমরা কিন্তু মেজার করলাম ঠিকই, কিন্তু কারেন্টটাকে আরেকটা পাথ দিয়ে আমি নিয়ে দিতে দিলাম, মানে এখানে গিয়ে তো আবার দুই কারেন্ট একই হয়ে যাচ্ছে, এখানে গিয়ে কিন্তু আমি আবার আই পাচ্ছি, আই ইজ ইকুয়াল টু, তখন কি পাচ্ছি এখানে আমি কিন্তু টোটাল আইজি প্লাস আই মাইনাস আইজি এই কারেন্টটা পাচ্ছি, দ্যাট মিন্স আই কারেন্টটা কিন্তু আমি এখানে গিয়ে আবার পাচ্ছি, কারণ এই পয়েন্টে এসে কিন্তু এই দুইটা কারেন্ট আবার যোগ হচ্ছে, এখান থেকে যে আইজি আসতেছে সেটা, আবার এখান থেকে যে আই মাইনাস আইজি আসতেছে, দ্যাট মিন্স আইজি প্লাস আই মাইনাস আইজি, তাহলে টোটাল আমি কত কারেন্ট পাচ্ছি, আই পাচ্ছি। সার্কিটের কারেন্ট তো আই, এখানেও আমি আই পাচ্ছি, দ্যাট মিন্স আমি কিন্তু সার্কিটে, মেইন সার্কিটে কিন্তু আমি কোনো পরিবর্তন ঘটালাম না। না ঘটিয়ে আমি কি করলাম, এই গ্যালভানোমিটারের সাথে শান্টে একটা রেজিস্টর লাগাই দিলাম, সেই রেজিস্টর লাগানোর ফলে যেটা হলো যে সে একটা কারেন্টের একটা বড় অংশ নিয়ে নিবে, যেহেতু সে লো ভ্যালু অফ রেজিস্ট্যান্স দেয়। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, সাপোজ আমার 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, গ্যালভানোমিটার নিজের একটা রেজিস্ট্যান্স আছে, ধরেন গ্যালভানোমিটার এখান থেকে ধরেন 10 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে, তাহলে বাকি 90 মিলি অ্যাম্পিয়ার কোথায় যাবে, এদিক দিয়ে যাবে। ধরুন ফুল স্কেল ডিফ্লেকশন দেখাচ্ছে এই টাইমে 100 মিলি অ্যাম্পিয়ার দেওয়ার পরে গ্যালভানোমিটার এখন ফুল স্কেল ডিফ্লেকশন দেখাচ্ছে, দ্যাট মিন্স গ্যালভানোমিটার নিচ্ছে কত, আমরা জানি কি গ্যালভানোমিটারের ফুল স্কেল ডিফ্লেকশন ধরেন 10 মিলি অ্যাম্পিয়ার। কোন গ্যালভানোমিটারের ফুল স্কেলে কত ডিফ্লেকশন সেটা আমাদের আগে থেকে জানতে হবে, এটা আমাদের থাকবে জানা। তো আমরা ফুল স্কেল ডিফ্লেকশন যদি এখানে 10 মিলি অ্যাম্পিয়ার পাই, আমরা জানি কি গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে, বাকি 90 মিলি অ্যাম্পিয়ার এখানে আসছে। তো কিন্তু অরিজিনাল কারেন্ট কত, আমার অরিজিনাল কারেন্ট পাওয়ার কথা ছিল কত, 100 মিলি অ্যাম্পিয়ার না? সবাই একটু বোঝার চেষ্টা করেন। ধরেন জি আমি 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছি, আমি 100 মিলি অ্যাম্পিয়ারই মেজার করতে চাই, কিন্তু আমার গ্যালভানোমিটার যেহেতু 10 মিলি অ্যাম্পিয়ারের বেশি দেখাতে পারে না, তো ওর সাথে প্যারালালে আমি একটা রেজিস্ট্যান্স অ্যাড করতেছি, যে রেজিস্ট্যান্সটার ভ্যালু ছোট, যাতে ও বেশি পরিমাণ কারেন্ট নিতে পারে। সো কি হচ্ছে, আমার গ্যালভানোমিটারটা কম কারেন্ট দেখাচ্ছে, দ্যাট মিন্স গ্যালভানোমিটার যখন 10 মিলি অ্যাম্পিয়ার আমার দেখাচ্ছে, তখন আমি বুঝে নিচ্ছি কত, যে আসলে কারেন্টটা কত অ্যাম্পিয়ার, 100 মিলি অ্যাম্পিয়ার না, দ্যাট মিন্স সর্বোচ্চ ডিফ্লেকশন দেখাচ্ছে। এভাবে গ্যালভানোমিটার যখন 5 মিলি অ্যাম্পিয়ার দেখাবে, তখন আমি বুঝে নেব এখানে কারেন্ট কত, 50 মিলি অ্যাম্পিয়ার। এই রেশিওটা মেনটেন করে চলবে। দ্যাট মিন্স গ্যালভানোমিটার রেঞ্জটাকে আমি বাড়িয়ে নিলাম এখন। গ্যালভানোমিটার যেটা আগে মাত্র 10 মিলি অ্যাম্পিয়ার দেখাতে পারতো, এখন তার সাথে আমি একটা রেজিস্ট্যান্স লাগানোর ফলে সে এখন আরো বেশি পরিমাণ দেখাতে পারতেছে। দ্যাট মিন্স আগে ধরেন 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10 মিলি অ্যাম্পিয়ারই ছিল, এখন 10 মিলি অ্যাম্পিয়ার মানে হয়ে গেছে কত, 100 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু আমি তার সাথে শান্টে একটা রেজিস্ট্যান্স লাগাইছি। এখন এই রেজিস্ট্যান্সের ভ্যালু গুলো কত হবে, ভ্যালু গুলো তো আমি বলি নাই, এই ভ্যালু গুলো মেজার করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আইজি ইনটু জি ইকুয়াল টু আই মাইনাস আইজি, যেখানে আইজি হচ্ছে ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট। এই ফর্মুলাটা একটু লিখে রাখেন, ফুল স্কেল কারেন্ট মানে ফুল স্কেল রেটেড কারেন্ট আর কি। জি হচ্ছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স। এস হচ্ছে শান্টে যে রেজিস্ট্যান্সটা আমরা লাগাচ্ছি। নরমালি আমরা গ্যালভানোমিটার তো তৈরি করে দিয়ে দিছে কোম্পানি আমাদেরকে, ওইটার ভিতরে তো আর আমি ঝামেলা করব না, তাই না? আপনি কি গ্যালভানোমিটার খুলে তার রেজিস্ট্যান্স চেঞ্জ করবেন? এরকম পাগলামি কি কেউ করবে বলেন, যে গ্যালভানোমিটার খুলে তার রেজিস্ট্যান্স কম বা বেশি করবে? এটা কেউ করবে না। দ্যাট মিন্স গ্যালভানোমিটারে যে রেজিস্ট্যান্স আছে সেটা থাকবে, আমরা যেটা চেঞ্জ করব এই শান্ট যে রেজিস্ট্যান্স, এই শান্ট রেজিস্ট্যান্সটা আমাদের হাতে আছে, আমরা এইটা চেঞ্জ করব শুধু।
এইটা চেঞ্জ করে আমি আসলে আমার মতো করে সার্কিটটাকে রেঞ্জটা বাড়াবো বা কমাবো। তাহলে এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। এই ফর্মুলাটা আসলো কোথা থেকে? এই ফর্মুলাটা আসলো যেহেতু এরা প্যারালালে আছে, তাহলে এইখানকার যে ভোল্টেজ ড্রপ, এই দুই গ্যালভানোমিটারের যে ভোল্টেজ ড্রপ, সেই ভোল্টেজ ড্রপটা হবে কি? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তো কারেন্ট হচ্ছে আইজি, আর গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স হলাম জি, আর এর প্যারালালে আছে যে শান্ট, শান্টের রেজিস্ট্যান্স যদি এস হয়, আর এর ভিতর কারেন্ট হচ্ছে আই মাইনাস আইজি, দ্যাট মিন্স দুই ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ সেম, দ্যাট মিন্স ভিজি ইজ ইকুয়াল টু ভিএস, দ্যাট মিন্স গ্যালভানোমিটারের যে ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু শান্টের যে ভোল্টেজ ড্রপ, এই দুটো সমান হবে। সেখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। এই ফর্মুলাটা মাথায় রাখবেন, এই ফর্মুলাটা কাজে লাগবে কত সময়। স্যার এইখানে স্যার গ্যালভানোমিটার দিয়ে যে 10 মিলি অ্যাম্পিয়ারের বেশি যাচ্ছে না, এটা কিভাবে বুঝলাম? গ্যালভানোমিটারের 10 মিলি অ্যাম্পিয়ারের বেশি তো সে নিবেই না, মানে তার না যে মানে স্যার রেটিং। ওই যে বেশি নিলেও তো স্যার 10 মিলি অ্যাম্পিয়ারের বেশি দেখাবে না আর কি, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, মানে ওই ভ্যালু তো আমি শো করি না, মানে ভ্যালু গুলো ওইভাবে সেট করতে হবে যাতে এ শুধু 10 মিলি অ্যাম্পিয়ারই নেয়, এর বেশি দাও না নেয়। আচ্ছা ঠিক আছে। এই এস এর ভ্যালুটা এমন ভাবে সেট করতে হবে যাতে এ শুধুমাত্র 10 মিলি অ্যাম্পিয়ারই নেয়। এই জন্যই তো এই ফর্মুলাটা। আপনি আইজি এর ভ্যালু 10 বসাবেন, জি এর ভ্যালু আপনার জানা থাকবে, আপনি এস টা ভেরি করে আপনি এটা করবেন। মানে এস টা ওইভাবে সেট করতে হবে যাতে এই গ্যালভানোমিটার শুধুমাত্র 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই নেয়, এর বেশি যেন সে না নেয়। কারণ এর বেশি নিলেও তো সে দেখাতে পারে না, সো এর বেশি আমি ওকে কেন দিব? যে বোঝাও বইতে পারে না ওই বোঝা তো ওকে দিব না আমরা। এটা হচ্ছে এখানকার থিওরি। তাহলে এটা হচ্ছে অ্যামিটার হর সিস্টেম। আমরা ল্যাবে আমরা দেখিয়েছি যে স্যার তাহলে ক্যালকুলেশন করার সময় স্যার আইজি কে মাস 10 ধরবো, প্লাস জি যেটা ভ্যালু থাকবে সেটা ঠিক থাকবে, শুধুমাত্র এস এর ভ্যালুটা আমরা মানে কাউন্ট করবো যে এস এর ভ্যালু কত রাখলে আমাদের সবকিছু সঠিকভাবে আসবে না স্যার? এক্স্যাক্টলি। হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি আপনি ব্যাপারটা বুঝছেন, আমি বুঝছি যে আমরা শুধু এসটাই চেঞ্জ করতে পারবো, কারণ গ্যালভানোমিটারের ভিতরে যে রেজিস্ট্যান্স সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ ওই যন্ত্রটা আমি খুলবো না। আমি যেটা করব বাইরে যেটা আমি করতে পারি। আবার আইটাও তো একটা সার্কিটের কারেন্ট যেটা আমি মেজার করতে চাই, ওটাও আমি চেঞ্জ করব না। তাহলে আমার হাতে চেঞ্জ করার অপশন থাকে কোনটা? শুধু এসটা আমার চেঞ্জ করার অপশন থাকে। তো এইভাবে আমরা আসলে গ্যালভানোমিটারটাকে, এখানে পোটেনশিওমিটার সম্পর্কে বলা আছে যে পোটেনশিওমিটার কি, কেন, কিভাবে। তো আপনারা মনে হয় এতক্ষণে বুঝছেন যে পোটেনশিওমিটার হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে, সরি ভেরিয়েবল রেজিস্ট্যান্স করে, সার্কিটকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স সার্ভ করে। এর তিনটা পয়েন্ট আছে, 1 2 3, এরকম তিনটা পয়েন্ট আছে। এর ভিতর এই দুইটা পয়েন্ট নিয়ে যদি আমি কাজ করি তাহলে এটা ফিক্সড একটা ভ্যালু দেখায়, আর মাঝেরটা এবং বাকি যে কোনো একটা এটা দিয়ে যদি আমি কাজ করি তাহলে সেটা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমাকে দেখায়। দেখেন এইটা যখন ঘোরাবো, এই যে নব যেটা আছে এইটা ঘোরাইলেই এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম বা বেশি হতে থাকবে। ডানে ঘোরালে বাড়তে থাকবে, বামে ঘোরালে কমতে থাকবে। মানে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাইলে বাড়তে থাকবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরালে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে সেটা কমতে থাকবে। এভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু কম বা বেশি হবে। তো এই যন্ত্রটা আপনারা হয়তো আগে দেখেন নাই, ল্যাব থাকলে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারতেন। তবে ভবিষ্যতে আপনারা এটা দেখবেন, কারণ এই জিনিসটা অনেক জায়গায় পরবর্তীতে ইউজ হবে। তাহলে আমরা দেখলাম কি যে গ্যালভানোমিটারকে যদি অ্যামিটার হিসাবে ইউজ করতে হয়, আমরা এই থিওরিটা শিখেই ফেললাম, ফর্মুলা দিয়ে শিখলাম যে গ্যালভানোমিটারকে যদি আমরা অ্যামিটার হিসেবে ইউজ করতে চাই তাহলে এই গ্যালভানোমিটারের সাথে আমাদেরকে সিরিজে একটা খুব ছোট ভ্যালুর রেজিস্ট্যান্স বসাতে হবে। তো টিপিক্যালি এমন ভাবে বসাবো যাতে আসলে আমরা যে কারেন্টটা মেজার করতে চাই ওই রেঞ্জের ভিতর থাকে। তো আমাদের সার্কিটে আমরা ওই রকম হিসাব করে 10 ওহম বসাইছি, যাতে 10 ওহম বসাইলে আমাদের এই হিসাবটা ঠিক থাকে। যেহেতু 10 ওহম যথেষ্ট একটা ছোট ভ্যালু, এখানে আমরা কোনো ক্যালকুলেশন করে আসলে বসানো হয়েছে, এই ক্যালকুলেশনটা করে বসানো হয়েছে, যদিও এটা এখানে দেখানো হয়নি। তাহলে আমরা কি করব? নরমাল একটা সার্কিট হলে কি করতাম? আমরা এখানে অ্যামিটার বসাতাম, অ্যামিটার বসায় কারেন্টটা মেজার করতাম। তো যেহেতু আমরা এখন অ্যামিটার হিসাবে কি ইউজ করব? গ্যালভানোমিটারকে। তো এই অ্যামিটার পোরশনটা আমরা বাদ দিয়ে অ্যামিটারের জায়গায় একটা গ্যালভানোমিটার লাগাবো। আবার গ্যালভানোমিটার যেহেতু নিজে ইউজ করলে সে সঠিক রেঞ্জ দেখাতে পারে না, সো গ্যালভানোমিটারের সাথে প্যারালালে আমরা একটা ছোট রেজিস্ট্যান্স ইউজ করব। তাহলে আমরা এই গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ইউজ করতে পারব। তাহলে এই অবস্থায় আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে, সাপোজ এই অবস্থায় আমি করলাম,
সার্কিটটা কনস্ট্রাক্ট করলাম। কনস্ট্রাক্ট করার পর আমি পটেনশিওমিটারটা ঘোরাবো, ঘুরিয়ে আমরা দেখব যে আমাদের যে কাটা আছে গ্যালভানোমিটারের মাঝে তো 0, আর এইদিকে ধরেন আমাদের গ্যালভানোমিটারটা সর্বোচ্চ 30 ডিফ্লেকশন হচ্ছে 30টা পয়েন্ট, 10, 20, 30। তো আমরা এই নবটা ঘুরাবো, ঘুরিয়ে আমরা দেখবো যে কখন 30 হয়, কখন 30 হয় এই জিনিসটা আমরা দেখবো। তো যখন 30 হয় ওই অবস্থায় আমরা পটেনশিওমিটারটা ওখানে রেখে দিব, পটেনশিওমিটারকে ওখানে হাত দিব না। তখন যেটা করব, আমরা সার্কিটটা আবার ডিসকানেক্ট করব, এই গ্যালভানোমিটার অংশটা ডিসকানেক্ট করে অ্যামিটার দিয়ে দেখব যে অ্যামিটারে কারেন্টটা কত। সাপোজ অ্যামিটার থেকে আমি পাইলাম হচ্ছে কারেন্টের ভ্যালু x, তাহলে আমরা এটা বলতে পারি না যে 30 ডিফ্লেকশনে কারেন্ট হচ্ছে x, তাহলে এক ডিফ্লেকশনে কারেন্ট কত, x/30 না? কারণ এটা যেহেতু গ্যালভানোমিটার তৈরি করা হয়েছে কারেন্টটা প্রপোর্শনালি সে শো করে। গ্যালভানোমিটার প্রপোর্শনালিটার কাটাটা ঘোরায় কারেন্টের প্রপোর্শনাল। তাহলে যদি আমরা ফুল স্কেল ডিফ্লেকশন, দ্যাট মিন্স 30 ডিফ্লেকশন যখন হয় তখন যে কারেন্টটা পাই ধরলাম x, তাহলে এক ডিফ্লেকশনে কত পাবো, x/30। ওইটা আমাদের বের করতে হবে যে আমাদের কারেন্টটা হচ্ছে প্রতি ডিফ্লেকশন এসে কত শো করতেছে, এই জিনিসটা আমাদের দরকার। কারণ আমরা জানি গ্যালভানোমিটারে 30টা কাটা আছে, কিন্তু এই গ্যালভানোমিটার রেটিং কত এটা আমাদের জানা নেই। ধরেন আপনি এই গ্যালভানোমিটার রেটিং আপনার কোনো ধারণাই নেই রেটিং সম্পর্কে, তাহলে গ্যালভানোমিটারের সর্বোচ্চ কাটা কত কারেন্ট শো করতেছে এটা আপনি কিভাবে বুঝবেন? কারণ এটা তো কোনো কারেন্ট বা ভোল্টেজের রেটিং এটা দেওয়া নাই, এটা শুধু নাম্বার। 10, 20, 30 এটা হচ্ছে নাম্বার, এটা কোনো একক না কিন্তু। এটা 10 ডিফ্লেকশন, 20 ডিফ্লেকশন, 30 ডিফ্লেকশন, দিস ইজ নাম্বার, এখানে কোনো এটা কোনো ইউনিট না। তো যখন কিন্তু আমরা একটা জিনিস জানি যে কাঁটাটা প্রপোর্শনালি ঘুরে, মানে সমানুপাতিক ভাবে ঘুরে। তাহলে আমরা যখন দেখতেছি 30 ডিফ্লেকশন আমার হয়ে গেছে, এই অবস্থায় আমি কারেন্টটা অ্যামিটারে মেজার করে দেখলাম x, তাহলে আমি বলতে পারি যে 30 ডিফ্লেকশন যদি ঘুরে বা 30 কাটাতে যখন পৌঁছায় তখন আমার কারেন্ট x, তাহলে এক ডিফ্লেকশনে আমি কারেন্ট কত পাবো, ওই নিয়ম অনুসারে x/30। এইটাই হচ্ছে আমার ইজ স্কেল। স্যার, মানে আমরা 30টা নিয়ে কেন কাউন্ট করি? আমরা কি 20টা নিয়ে করতে পারতাম? হ্যাঁ 20 নিয়েও করতে পারতাম, তবে নরমালি আমরা যেটা করি ফুল স্কেল ডিফ্লেকশন নিয়ে করি। এই যে ফর্মুলায় আমাদের ফুল স্কেল ডিফ্লেকশন একটা ব্যাপার আছে, এইজন্য আমরা ফুল স্কেল ডিফ্লেকশন দিয়েই করতে পারি, করি আর কি। স্যার কিন্তু এই যে 20 দিয়ে করলেও একই আসবে, 20 দিয়ে করলেও একই আসবে, তখন কারেন্টের ভ্যালু কম আসবে। আপনার আপনার প্রতি স্কেলের ডিভিশনে কত ভ্যালু এটা যেহেতু আপনার দরকার, সো আপনার এটা আপনি 20 দিয়ে করলেও একই ভ্যালুই আসবে। কিন্তু ওইটার তো বলছিলেন যে যদি কারেন্ট 30-এর বেশি হয় তাহলে তো মানে বোঝা যাবে না। 30 এর বেশি তো আমি দিচ্ছি না, এই জন্য তো আমি সর্বোচ্চ 30 নিচ্ছি। 30 এর বেশি তো আমি কখনোই যাব না, তাই না? আচ্ছা আমি 30 নিব, 30 নিয়ে দেখবো যে ওই টাইমে কারেন্ট কত, তাহলে আমি বুঝতে পারবো যে প্রত্যেক ঘর ঘুরলে কারেন্ট আসলে কত মিন করে। 30 এর বেশি আমরা কখনোই যেতে পারবো না, তাহলে তো আমরা বুঝবো না যে 30 এর বেশি গেলে আমাদের প্রপোর্শনাল ব্যাপারটা ঠিক থাকবে না। মানে এক্স্যাক্টলি যে 30 হবে ওইটা আর কি কিভাবে বুঝবো? এটা কি এইটা যে পটেনশিওমিটার ঘুরাইলে আমরা ঘুরাইতে ঘুরাইতে আস্তে এক্স্যাক্টলি 30 এ নিতে পারবো। মানে চোখের দেখায় যেটা 30 হয় ওটা, ওই কারণে তো চোখের দেখায় 30টা আসলে কারো কাছে 29.5 হতে পারে, কারো কাছে 30 থেকে একটু বেশি বেড়ে যেতে পারে। ওই কারণে রেজাল্টটা একটু ভেরিয়েশন আসবে, মানে এক্সাক্ট রেজাল্ট আপনি পাবেন না, আপনার এরর থাকবে কিছু, +-5% পর্যন্ত এরর আপনার থাকবে। এই এররটার একটা কারণ হচ্ছে আপনি এক্স্যাক্টলি তো 30 নিতে পারবেন না, কারণ যেহেতু অ্যানালগ স্কেল, আপনি অ্যানালগ একটা কাটাতে একদম 30 এ দাঁড় করাতে পারবেন না। তাহলে আমি পেয়ে গেলাম যে একটা গ্যালভানোমিটারের প্রতি স্কেল কত ভ্যালু মিন করে। এরপরে আমাদের যেটা করতে হবে, গ্যালভানোমিটারকে একবার 25 ডিফ্লেকশনে নিতে হবে। ওই টাইমে দেখতে হবে যে ওই টাইমে আমি আবার অ্যামিটার থেকে কারেন্টটা মেজার করব, এবং 25 ডিফ্লেকশন মানে কত, এক ডিফ্লেকশনে যদি হয় আমার, সাপোজ ধরলাম যে এটা হচ্ছে y, এই ভ্যালুটাকে y ধরলাম, যে পার স্কেলে যে ইয়া হয় এটাকে আমি y বলে কাউন্ট করলাম, তাহলে এই কারেন্টটা কত হবে, 25 ইনটু y। আবার যখন ডিফ্লেকশন 20 তখন কারেন্ট কত হবে, 20 ইনটু y। আবার ডিফ্লেকশন 15 তখন কারেন্ট কত হবে, 15 ইনটু y।
কারণ ওয়াইটা হচ্ছে প্রতি ডিফ্লেকশনের কারেন্টের ভ্যালু। 10 হলে কত, 10 ইন্টু ওয়াই, 5 হলে কত, 5 ইন্টু ওয়াই। তাহলে দেখা যাচ্ছে যে আমি প্রত্যেকটা ডিফ্লেকশনের জন্য কারেন্টের একটা রেটিং ভ্যালু পেয়ে যাচ্ছি গ্যালভানোমিটার থেকে। আবার ওই সেম টাইমে আমি যদি অ্যামিটার দিয়ে মেজার করি, অ্যামিটার দিয়েও কিন্তু কারেন্টের একটা করে ভ্যালু আমি পাবো। দ্যাট মিন্স প্রত্যেক টাইমে পসিটিভ ডিফ্লেকশন যখন হচ্ছে ওই টাইমে একবার আমি গ্যালভানোমিটার থেকে এটা মাল্টিপ্লিকেশন করে একটা ভ্যালু পাইলাম, আবার অ্যামিটার থেকেও একটা ভ্যালু পাইলাম। আবার বিজ ডিফ্লেকশনের সময় গ্যালভানোমিটার থেকে একটা ভ্যালু পাইলাম, এটার থেকেও একটা পাইলাম। প্রত্যেক ডিফ্লেকশনের সময় আমরা গ্যালভানোমিটার থেকে একটা ভ্যালু পাবো এবং অ্যামিটার থেকে আরেকটা ভ্যালু পাবো। এখন আমি আপনাদের ভ্যালুস গুলো কি সিমিলার আসবে? এই তো এটাই আমি দেখাচ্ছি, দাঁড়ান ডাটা টেবিলটা বের করি। ডাটা টেবিলটা বের করে আপনাদের আমি দেখাচ্ছি যে কাহিনীটা এখানে কি হচ্ছে। তো এটা হচ্ছে গ্যালভানোমিটার আর অ্যামিটার। দেখেন ফুল স্কেল 30 এবং ওই টাইমে আমাদের কারেন্ট পাইছিলাম 4.72। দ্যাট মিন্স এটাকে আমি ওয়াই ধরছিলাম আর কি এখানে, যে প্রত্যেক ডিভিশনে তাহলে এত হয়। তাহলে এখানে 25 ইন্টু ওয়াই, এটা হচ্ছে 25 ইন্টু ওয়াই আপনার, এটা হচ্ছে 20 ইন্টু ওয়াই, এটা হচ্ছে 15 ইন্টু ওয়াই, এটা 10 ইন্টু ওয়াই, এটা 5 ইন্টু ওয়াই। তো এগুলো হচ্ছে এই ভ্যালুটা। এখন আমি মাল্টিমিটার থেকে অ্যামিটার মোডে নিয়ে গিয়ে ভ্যালু পাইলাম। তো দেখা যাচ্ছে দুই ভ্যালুর ভিতর পার্থক্য আছে, এটা 3.93, এটা 3.83, এটা 3.14, এটা 3.02, কিন্তু কাছাকাছি, খুবই কাছাকাছি। দেখবেন এরর মানে 3 থেকে 5% ভিতর এরর আছে, বাট কাছাকাছি। তো এটা মানে এরর থাকার কারণ যেটা, এটা আপনারা ল্যাবে আপনাদের ডিসকাশনে লিখবেন যে কেন এই এররটা হলো। আপনারা এই অবজারভেশনটা লিখবেন যে আমাদের যে মেজার্ড ভ্যালু ফ্রম গ্যালভানোমিটার, এইটার ভিতর কিছু এরর আছে, এটা হচ্ছে আপনাদের অবজারভেশন। এই অবজারভেশন এর কারণটা কি, মানে এই এররের কারণটা কি সেটা আপনারা একটু এক্সপ্লেন করবেন। সেটা হচ্ছে যে আমাদের দেখতে গিয়ে আমাদের আমাদের হিউম্যান যে এরর আর কি, যে আমাদের মানুষের চোখে দেখায় দেখতে গিয়ে আসলে এই কাটাগুলো, এই ডিফ্লেকশনের এক্সাক্ট কাটাগুলো আমি যখন 25 নিচ্ছি তখন এক্স্যাক্টলি আসলে সেটা 25 নাও হতে পারে, সেটা 24.5ও হতে পারে, 25 এর খুব কাছাকাছি কিন্তু এক্সাক্ট 25 না এমন হতে পারে। ঠিক আছে, তো দেখা যাবে যে 24.5 দিয়ে গুণ করলে দেখা যাবে যে এটা দুইটা কাছাকাছি চলে আসতেছে। এরকম আর কি, আমরা যেটাকে 20 মনে করতেছি সেটা 20.5 হতে পারে, যেটা 15 মনে করতেছি সেটা 14.5 হতে পারে। মানে আমি তো চোখের দেখায় কাটাটা নিয়ে যাচ্ছি, সো এই ভ্যালুটা এক্সাক্ট আমি বলতে পারি না, পুরোপুরি কাছাকাছি। আর আপনারা যদি দেখে থাকেন যে আমাদের গ্যালভানোমিটারের কাটাটা 0 আর 1 এর মাঝে কোনো দেখেন কাটা নাই। এই দেখেন এটা 0, এখানে একটা 1, এর মাঝে কি কোনো কাটা আছে? তার মানে এক্সাক্ট প্রিসাইসলি কিন্তু আপনি খুব বেশি প্রিসাইসলি কিন্তু এখানে মেজার করতে পারেন না। 0 আর 1 এর ভিতর কিন্তু কোনো কাটা নেই। দেখেন 0.5 যদি কেউ মেজার করতে চায় তার জন্য মেজার করা টাফ হবে। আবার 1 এ আপনি নিচ্ছেন এক্স্যাক্টলি 1 হচ্ছে কিনা এটাও কিন্তু চোখের দেখায় আপনার বোঝার টাফ হয়ে যাবে। সো আপনার একটা এরর সবসময় থাকবে, যেহেতু আপনি একটা মোটামুটি অ্যানালগ একটা রিডিং নিচ্ছেন, সো এখানে আপনার এরর থাকবে। তো এটা হলো গ্যালভানোমিটার আর অ্যামিটার। তো এর পরের টার্ম ইয়াটা হচ্ছে গ্যালভানোমিটার অ্যাজ যদি আমি ভোল্টমিটার হিসেবে ইউজ করতে চাই। তো ভোল্টমিটার হিসেবে ইউজ করতে চাইলে কি হবে, হোয়াইট বোর্ডে দিয়ে যাচ্ছে আপনাদেরকে।
গ্যালভানোমিটার যদি আমি ভোল্টমিটার হিসেবে ইউজ করতে চাই, আমরা জানি কি যে ভোল্টমিটারকে আমরা প্যারালালে লাগাই। তো প্যারালালে ধরেন গ্যালভানোমিটারটা আমি লাগালাম, লাগানোর পরে ধরেন এখান দিয়ে একটা কারেন্ট আসতেছে আই, আমি এখানকার ভোল্টেজটা মেজার করতে চাই, তাহলে এই ভোল্টেজটা কি হবে, ভি ইজ ইকুয়াল টু আইআর হবে। দ্যাট মিন্স আমাকে এই আইআর কারেন্টটা, আইআর ভোল্টটা এখানে গ্যালভানোমিটারে দেখতে হবে। তো যখন আমি গ্যালভানোমিটার লাগাবো, তো গ্যালভানোমিটার যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স নরমালি কম থাকে, তাহলে এর ভিতরে একটা কারেন্ট ফ্লো হবে এবং সর্বোচ্চ কারেন্ট যেটার ভিতর ফ্লো হতে পারবে আইসি। তো এই আইসি ফ্লো হওয়ার কারণে এখানে আইজি ফ্লো হলো এবং এর একটা অংশ এখান দিয়ে ফ্লো হলো। তো যেটা প্রবলেমটা হবে যে গ্যালভানোমিটার যে ভোল্টেজটা দেখাবে সেটা হবে কি আইজি ইনটু জি, গ্যালভানোমিটারের যে ভোল্টেজটা। তো আইজি ধরেন আমার 10 মিলি অ্যাম্পিয়ার আর গ্যালভানোমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 ওহম, তাহলে এটা কত দেখাবে, 10 মিলি অ্যাম্পিয়ার ইনটু 10 কত হয়, এটা হবে হচ্ছে 0.1 ভোল্ট। দ্যাট মিন্স গ্যালভানোমিটার তার সর্বোচ্চ ডিফ্লেকশন দেখালেও সে সর্বোচ্চ ভোল্টেজ দেখাতে পারে কত ভোল্ট, 1 ভোল্ট। মানে গ্যালভানোমিটারের ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট যদি হয়, একটা গ্যালভানোমিটার সর্বোচ্চ কারেন্ট নেওয়ার ক্যাপাবিলিটি যদি হয় 10 মিলি অ্যাম্পিয়ার, আর তার ধরেন ইন্টারনাল রেজিস্ট্যান্স নরমালি কম থাকে, 10 ওহম ধরে নিলাম, 10 ওহমের মতো থাকে, কম থাকে, তো 10 ওহম ধরে নিলাম, তাহলে দেখা যাচ্ছে এই গ্যালভানোমিটার সর্বোচ্চ যে ভোল্টেজ ড্রপ দেখাতে পারে সেটা হচ্ছে 0.1 ভোল্ট। দ্যাট মিন্স সে ফুল স্কেল ডিফ্লেকশন, দ্যাট মিন্স 30 ডিফ্লেকশনে সে মাত্র 0.1 ভোল্ট দেখায়। তাহলে কিছু হলো, মানে আমি 0.1 ভোল্ট মেজার করা না করাতে কি পার্থক্য হয়, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে আপনি মাত্র 0.1 ভোল্ট আপনি মেজার করতে পারতেছেন একটা গ্যালভানোমিটার দিয়ে, বাট এটা তো আসলে ফিজিবল হলো না, তাহলে এটাকে আমি আসলে ভোল্ট মিটার হিসেবে ইউজ করতে পারলাম না ঠিক মতো। তো এই জন্য আমরা যেটা করব, এই গ্যালভানোমিটারের সাথে সিরিজে আমি একটা হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্স ইউজ করব। এখানে আমি একটা সিরিজে এই যে রেজিস্ট্যান্সটা ইউজ করব সেটা হচ্ছে হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্স। একটা হাই ভ্যালু রেজিস্ট্যান্স আমি যদি ইউজ করি তাহলে কি হবে, ভি ইজ ইকুয়াল টু কি হবে, আইজি ইনটু জি প্লাস এস। তাহলে কত হলো বলেন তো, এটা 10 মিলি অ্যাম্পিয়ার, জি এর ভ্যালু আপনার 10, আর এস এর ভ্যালু যদি আপনি ধরেন 90 নিলেন, তাহলে কত হবে, 90 ইনটু 10 100, 10 মিলি অ্যাম্পিয়ার ইনটু 100, তাহলে কত হবে, 10 মিলি অ্যাম্পিয়ার ইনটু 100 কত হয়, 10 মিলি অ্যাম্পিয়ার ইনটু 100 হচ্ছে 1 ভোল্ট, তাই না? আচ্ছা, তারপরে আবার ধরেন আপনি এস এর ভ্যালু আরো বাড়ায় নিলেন, 990 নিলেন, তাহলে কি হবে, আইজি ইনটু জি প্লাস এস। তো আইজি এর ভ্যালু আপনার 10 এম, জি এর ভ্যালু 10, আর এস এর ভ্যালু 990, তাহলে 10 এম ইনটু 1000 ওহম, 1000, তাহলে কত হবে, এটা হবে 10 ভোল্ট। দ্যাট মিন্স এস এর ভ্যালু আপনি যত বাড়াচ্ছেন আপনার এই গ্যালভানোমিটার সর্বোচ্চ ভোল্টেজ তার থেকে বেশি দেখাচ্ছে। আমি সর্বোচ্চ বলতেছি কেন, কারণ আমি আইজির ভ্যালু 10 ধরে নিছি, কারণ সর্বোচ্চ ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট যেটা গ্যালভানোমিটার সেটা 10, সর্বোচ্চ কারেন্ট তার ভিতর 10 যাচ্ছে। সো ওইটা ধরে নিয়ে আমি আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করে দেখতেছি যে ফুল স্কেল ডিফ্লেকশনের পরেও আমার আসলে সর্বোচ্চ ভোল্টেজ কত হয়। তো এই অনুযায়ী এস এর ভ্যালু যদি আমি চেঞ্জ করতে থাকি, এস এর ভ্যালু যদি আমি 9990 নিই, তাহলে দেখা যাবে ভি এর ভ্যালু হচ্ছে 100 ভোল্ট হয়ে গেছে। দ্যাট মিন্স তখন সে 100 ভোল্ট পর্যন্ত ঠিকমতো মেজার করে দেখাতে পারবে। তাহলে আমরা জানি যে গ্যালভানোমিটারকে আমরা এখন ভোল্টমিটার হিসেবে ইউজ করতে পারবো, বাট আমাদেরকে যেটা করতে হবে, গ্যালভানোমিটারের সাথে সিরিজে একটা হাই ভ্যালু রেজিস্ট্যান্স লাগাতে হবে যাতে সে বেশি ভোল্টেজ ড্রপ করতে পারে, বেশি ভোল্টেজ ড্রপ আমাদেরকে শো করতে পারে। এই স্যার ফর্মুলাটা, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ বলেন কি সমস্যা, কোথায় বুঝতে পারেন না একটু বলেন। ভি ইকুয়াল টু 1 ভোল্ট 8 পর্যন্ত পাইছিলাম আর কি। এই পর্যন্ত পাইছিলেন? জি স্যার।
আচ্ছা, তারপরে এস এর ভ্যালুটা আমরা চেঞ্জ করে করে দেখাচ্ছি। ধরেন এস এর ভ্যালু 990 নিলাম, তখন ভি এর ভ্যালু এই যে ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করলে 10 ভোল্ট আসতেছে। আবার এস এর ভ্যালু 9990 যদি নেই তাহলে 100 ভোল্ট আসতেছে। এরকম করে এস এর বিভিন্ন ভ্যালু নিয়ে আমি আসলে আমার ভোল্ট মিটারের রেটিংটা বাড়িয়ে নিতে পারতাম। কারণ নরমালি আমার এটা কিছু যদি আমি অ্যাড না করতাম তাহলে এটা 0.1 ভোল্ট পর্যন্ত দেখাইতে পারতো। তো 0.1 ভোল্ট আসলে খুবই কম ভোল্টেজ। এই ভোল্টেজটা আসলে ভোল্ট মিটারে শো করালে সেটাকে আসলে ভোল্ট মিটার বলা যায় না। এটা খুব মিনি স্কেল হয়ে গেল। তো আমরা চাচ্ছি একটা ভালো স্কেলের একটা ভোল্ট মিটার চাচ্ছি। তো এই জন্য এর সাথে কি করব, আমরা একটা সিরিজে হাই ভ্যালু রেজিস্ট্যান্স বসাবো। সেই হাই ভ্যালুটা কত হবে সেটা আমরা আমাদের ডিমান্ড অনুযায়ী বসাই নিব, যাতে করে আমরা ওই পর্যন্ত মাপতে পারি। তাহলে আমরা এখন আমাদের ল্যাবের সার্কিটে ফিরে যাই। ল্যাবের সার্কিটে দেখা যাচ্ছে 10 কিলো ওহমের একটা এখানে রেজিস্ট্যান্স বসানো হয়েছে। 10 কিলো ওহম হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স, এটা বসানো হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি যে ভোল্ট মিটারকে আমরা যদি প্যারালালে লাগাইতাম, এই ভোল্ট মিটার না লাগাই আমরা কি করব, ভোল্ট মিটারের স্থলে একটা গ্যালভানোমিটার লাগাবো, যে গ্যালভানোমিটারের সাথে আবার একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকবে। সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে হাই ভ্যালু। কত হাই ভ্যালু নিব ডিপেন্ড করতেছে আমি কত ভোল্টেজ পর্যন্ত মেজার করতে চাই। আমার মানে আমার রেটিং অনুযায়ী আমি এটা বাড়ায় নিব আর কি। আমরা হিসাব করে দেখছি যে আমাদের যে সার্কিট সেখানে 10 কিলো ওহমটা বসালে আমাদের হবে, এটা আমরা হিসাব করে বের করছি। তাহলে এইটার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফুল স্কেল ডিফ্লেকশন থাকবে 30, এখানে 30, এখানে 20, এখানে 10, এখানে 0। তো আমরা প্রথমেই ফুল স্কেল ডিফ্লেকশন নিব, এই পটটা ঘুরাই আমরা দেখব যে কখন ফুল স্কেল ডিফ্লেকশন দেখাচ্ছে। তো ফুল স্কেল ডিফ্লেকশন 30, ওই টাইমে আমি এই সার্কিটটা এখান থেকে আবার সরিয়ে ভোল্ট মিটারটা লাগাবো। ভোল্ট মিটার লাগিয়ে আমি দেখব যে আসলে অরিজিনাল ভোল্টেজটা কত। অরিজিনাল ভোল্টেজটা হতে পারে জেড। তাহলে আমরা বলতে পারি জেড 30 ডিফ্লেকশনে হয় জেড 30 ডিফ্লেকশন ইকুয়ালস টু আমরা তখন লিখবো হচ্ছে জেড ভোল্ট। তাহলে এক ডিফ্লেকশনে কত ভোল্টেজ, জেড ডিভাইডেড বাই 30। এই জিনিসটা এখানে করা হয়েছে। মেজার ভোল্টেজটা যদি আপনি জেড ধরেন আর এখানে ফুল স্কেল ডিফ্লেকশন 30, তাহলে আপনি এটা পেয়ে যাচ্ছেন। এটাকে আমরা ওয়াই ধরতে পারি, যে গ্যালভানোমিটার প্রত্যেক ডিভিশন কত ভোল্টেজ শো করতেছে। আচ্ছা, আগেরটা ওয়াই ধরছিলাম, সো এটা ওয়াই না ধরে অন্য কিছু ধরেন। কি ধরবো, এক্স ওয়াই জেড সব তো শেষ হয়ে গেল। ওয়াই প্রাইম। ওয়াই প্রাইম, আচ্ছা ঠিক আছে, ওয়াই ডাবল প্রাইম ধরলাম। আচ্ছা একটা প্রাইম ধরি, ডাবল একটা ওয়াই প্রাইম ধরলাম। তাহলে আমি প্রত্যেক ডিভিশনের ভোল্টেজটা পেয়ে গেলাম। তাহলে আমি এখন 25 ডিফ্লেকশন নিব। তাহলে 25 ইনটু ওয়াই প্রাইম গুণ করলে এক ডিফ্লেকশনে কত হয় ওয়াই প্রাইম, তাহলে 25 ডিফ্লেকশনে কত হয় 25 ইনটু ওয়াই প্রাইম। তাহলে 20 ডিফ্লেকশনে কত ভোল্টেজ পাবো 20 ইনটু ওয়াই প্রাইম। 15 ডিফ্লেকশনে পাবো কত 15 ইনটু ওয়াই প্রাইম। এইভাবে প্রত্যেক ডিফ্লেকশনের জন্য কিন্তু আমি ইয়া পাবো, আপনার গ্যালভানোমিটার থেকে একটা রেটিং পাবো। আবার ওই সেম টাইমে কিন্তু আমি ভোল্টমিটার থেকেও একটা রেটিং পাবো। ভোল্টমিটার নরমালি প্যারালালে ধরলে আমি ভোল্টমিটার থেকে রিডিং পাচ্ছি। তাহলে আমি দুইটা রিডিং পাচ্ছি, একটা হচ্ছে আমার গ্যালভানোমিটারের রিডিং যেটা আমার মাল্টিপ্লিকেশন করে করে বের করা লাগতেছে, আর একটা হচ্ছে আমার মাল্টিমিটারের রিডিং যেটা ভোল্টমিটারের রিডিং। তো আমরা দেখতে পাচ্ছি যে ফুল স্কেল ডিফ্লেকশন 30 হলে ওই টাইমে আমাদের ভোল্টেজ এত দেখায়। তাহলে এইটা হচ্ছে আমি যেটা ওয়াই প্রাইম বলছি সেটা হচ্ছে এটা 0.11513। তো এমন অবস্থায় যদি আমি মেজার করি তো আমাদের দেখা যাচ্ছে আমাদের অ্যামিটার যেভাবে মেজার করছিলাম দেখা যাচ্ছে এখানেও কিছু এরর থাকতেছে, দুইটার ভিতর এরর আছে, দুইটার ভিতর মোটামুটি এরর আছে। খুঁজলে দেখা যাবে যে এভারেজ 4-5% মতো এরর আছে, প্লাস মাইনাস 4-5% মতো এরর আপনি পাবেন। আইদার কম আছে বা বেশি আছে, এরকম কিছু এরর আপনার আছে। তো এটা হচ্ছে আপনার অবজারভেশন। প্র্যাকটিক্যালি যে এরর হয় এই জিনিসটা কিন্তু আপনার অবজারভেশন। এই অবজারভেশন গুলো আপনারা ল্যাব রিপোর্টে লিখবেন এবং কি কারণে এটা হতে পারে সেটাও আপনি কিন্তু ওখানে উল্লেখ করবেন যে আমার মনে হয় এই কারণে হতে পারে। আমি কিন্তু ডিসকাশন পড়ে দেখি, আমি ল্যাব রিপোর্টে কয়েকটা জিনিস দেখি। একটা হচ্ছে সে গ্রাফ গুলো ঠিক মতো দিল কিনা, গ্রাফ যদি থাকে গ্রাফটা দেখি, কারণ স্টুডেন্টরা গ্রাফ আঁকানো অনেক সময় ভুল করে। আর গ্রাফ আঁকাতে পারাটা আসলে
গ্রাফটা ঠিক হয়েছে কিনা আমি এটা মেইনলি দেখি। আর সার্কিট টার্কিট তো আপনারা ল্যাব শিট দেখে লিখেন মেইনলি, ওগুলো তো দেওয়াই থাকে। আমি মেইনলি গ্রাফ পেপারটা ভালো মতো দেখি। আর একটা দেখি যে স্টুডেন্টের ডিসকাশনে কি লিখলো, সে কি ডিসকাস করতেছে। তো অধিকাংশ সময় আপনারা খুব আহ, মানে খুব এভারেজ কথাবার্তা লিখেন আর কি, যে এই প্র্যাকটিক্যাল থেকে আমরা অনেক কিছু শিখছি, এটা থেকে আমরা গ্যালভানোমিটার সম্পর্কে জানছি, মানে খুব এভারেজ কথাবার্তা আর কি লেখা থাকে বেশিরভাগ সময়। বাট মেইনলি যে জিনিসগুলো আপনার লেখার কথা ছিল যে আসলে এই ল্যাবে আসলে কোথায় ফল্ট ছিল, কোথায় আরো ইমপ্রুভ করা যায়, তো এই ব্যাপারগুলো আসলে ওখানে লেখার কথা ছিল। ডিসকাশনে আসলে ওইগুলো লিখতে হয়, আপনার কমেন্টস, আপনার কি মনে হয়েছে, এই জিনিসগুলো লিখতে হয়। তো ল্যাব রিপোর্ট লেখা, আমরা তো আসলে ল্যাব রিপোর্ট জিনিসটাকে খুব আনুষ্ঠানিকতা বানাই ফেলছি, যে ফর্মাল জাস্ট একটা লিখতে হয় তাই লিখি আর কি। ল্যাব রিপোর্ট লেখার সাথে যে পড়াশোনার সম্পর্ক আছে, ল্যাব রিপোর্ট লেখার সময় যে চিন্তা করে করে লিখতে হয় বা একটু স্টাডি করতে হয়, একটু নেট ঘাটাঘাটি করতে হয়, এই জিনিসগুলো আসলে আমরা ভুলে গেছি। তো আমি চাইবো যে আপনারা এই জিনিসগুলো মানে মোটামুটি বুঝে শুনে লেখার চেষ্টা করবেন। আর নেট ঘাটাঘাটি করলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। মানে আমি চাই যে স্টুডেন্টরা ঘাটাঘাটি করার অভ্যাস তাদের ভিতর তৈরি হোক, তারা নিজেরাও কিছু শেখার ট্রাই করুক। একটা বই ঘাটতে পারেন, একটা নেট ঘাটতে পারেন, কিছু ডকুমেন্ট আপনি পড়তে পারেন যে কেন এরকম এরর হয়, কেন গ্যালভানোমিটারকে ভোল্টমিটার হিসেবে ঠিক মতো ইউজ করা যায় না, কেন গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ইউজ করলে এরর থাকে। এসব আপনি অনেক ঘাটাঘাটি করলে অনেক অ্যান্সার পাবেন, যে অনেক অনেক রকম অ্যান্সার দিচ্ছে এটা নিয়ে। এর ভিতর থেকে আপনি আপনার মতো করে বুঝে একটা জিনিস লিখতে পারেন। সঠিক হতে হবে এমন কোনো কথা নেই, অনেক কিছু আপনার ভুল হবে, কোনো প্রবলেম না। আপনি এটা ল্যাবের ডিসকাশন লিখতেছেন, এটা কোনো ফ্যাক্ট বা সায়েন্টিফিক থিওরি না যে আপনার কথা সঠিক হইতে হবে। ডোন্ট ওয়ারি। সো আমি চাইবো যে আপনারা একটু পড়াশোনা করে এই ব্যাপারগুলো এখানে লিখবেন। তো ল্যাবের ভিডিও নিয়ে কি প্রবলেম বলছিলেন, আমি কি একটু আবার শুনতে পারি ল্যাবের ভিডিও নিয়ে কি প্রবলেমটা হচ্ছিল? স্যার বলেছিলাম যে স্যার সার্কিটের কানেকশন গুলা ওইভাবে স্যার ক্যামেরায় ক্যাচ করেনি। আচ্ছা, ক্যামেরা। মানে স্যার ব্রেড বোর্ডে যেগুলো আর কি ওয়্যার দিয়ে সেট আপ করা হয়েছিল আর কি, ওইটার কথা বলছি। রেড বোর্ডে যে ওয়্যার যে সেটআপ করছে, এটা নিজে হাতে না লাগাইলে আসলে প্র্যাকটিস হবে না কখনোই। তো নিজে হাতে লাগানোর মতো অবস্থা তৈরি হোক ইনশাল্লাহ, আমি সেই দোয়া করি। Yes, sir. তো ওই অবস্থা তৈরি হবে কোনো সময়, এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার লিস্ট আমরা আশা করতে পারি যে 2 বা 3 উইকের মতো সময় যদি আমরা পাই প্র্যাকটিক্যাল গুলো হাতে করানোর, তাহলে অন্তত আপনারা থিওরি গুলো তো শিখলেন। ধরেন থিওরি গ্যালভানোমিটার কে অ্যামিটার হিসেবে ইউজ করা যায়, আমি থিওরি ফর্মুলা সব লেখাই দিলাম, এটা তো আপনার খাতায় লেখা থাকতেছে, নেট ঘাটলে আপনি পাচ্ছেন। বাট প্র্যাকটিক্যালি কাজ করার যে একটা অভিজ্ঞতা, ওটা তো আসলে প্র্যাকটিক্যালি কাজ না করলে হবে না আপনার কখনো। তো ওইটা আসলে একটা মিসিং তো হচ্ছে। তো আশা স্যার করবো এই যে কারণে আর কি স্যার ডিসকাশনটা ওইভাবে ফুটায় তুলতে পারতেছি না আর কি। আচ্ছা ঠিক আছে, ট্রাই করেন, একটু নেট ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন। জি স্যার। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি আজকে। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার আপনাদের কি কি কোশ্চেন আছে এখন আমাকে বলেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার যদি পারি আর কি। স্যার এখানে মানে মেজার্ড ভোল্টেজ বা মেজার্ড অ্যামিটারে যে কারেন্ট স্যার সবসময় কম আসতেছে কেন? মানে ডিফারেন্সটা অলওয়েজ কেন গ্যালভানোমিটারে বেশি? গ্যালভানোমিটারে বেশি, এটা তো ঠিক এক্স্যাক্টলি আমিও বলতে পারবো না যে মেজার্ড কারেন্টটা কেন কম আসতেছে। আচ্ছা হ্যাঁ, এটা বলা যাবে। আসলে গ্যালভানোমিটারের যে রেটিং, আসলে এটা সঠিক অ্যান্সার নাই, সঠিক অ্যান্সারটা একটু ক্রিটিক্যাল। ধরেন আপনি গ্যালভানোমিটার থেকে একটা রেটিং নিচ্ছেন, তার নিজের কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ওয়্যারের কিছু রেজিস্ট্যান্স আছে, তার কারণে গ্যালভানোমিটার থেকে আপনি যেটা পাচ্ছেন সেটা 100% অ্যাকুরেট না। আবার মাল্টিমিটারের নিজের, আমি তো বলছি যে মাল্টিমিটারকে যখন আপনি কারেন্ট হিসেবে ইউজ করতে হবে, তখন রেজিস্ট্যান্স কত হইতে হবে আইডিয়ালি বলেন তো? জিরো জিরো। 0 ওহম হতে হবে। কিন্তু 0 ওহম বলে তো আসলে কিছু নাই, প্রত্যেক ওয়্যারের আসলে কিছু না কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তো মাল্টিমিটারের যে অ্যামিটার হিসেবে আপনি ইউজ করতেছেন, ওখানেও কিছু রেজিস্ট্যান্স আছে। তো দেখা গেছে যে গ্যালভানোমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার তুলনায় হয়তো মাল্টিমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স একটু বেশি, এই কারণে মাল্টিমিটারটা আসলে কম কারেন্ট শো করতেছে, এরকম হতে পারে। আবার হতে পারে যে যিনি এই রিডিং গুলো নিচ্ছেন, আমাদের যিনি টিচার, শ্রদ্ধেয় টিচার, উনি যে রিডিং গুলো নিচ্ছেন, উনি হয়তো রিডিং নেওয়ার সময় এমন ভাবে প্রত্যেকটা কাটা দেখছেন যে উনি আসলে
হয়তো ধরেন 25 এর জায়গায় উনি প্রত্যেকবারই 25.5 নিছেন, 20 এর জায়গায় উনি 20.5 নিছেন, উনি হয়তো বেশি স্কেলটা নিয়ে ফেলছেন। এই কারণে উনার কাছে সবসময় বেশিটাকে শো করতেছে। হয়তো আমি নিলে 24.5 কে 25 হিসাবে কাউন্ট করতাম, আমি নিলে হয়তো কম আসতো। মানে পার্সন টু পার্সন হয়তো রিডিংটা ভ্যারি করবে। এটা এক্স্যাক্টলি বলা যায় না যে কেন কম হইলো আসলে, এর এক্সাক্ট অ্যান্সার আসলে নাই। জি বুঝতে স্যার। পারছেন? কারণ যে রেজাল্ট গুলো নিছে একই ব্যক্তি সব রেজাল্ট গুলো নিছে, তো একই ব্যক্তি আসলে কোন ভাবে কাটাটা দেখতেছে। আসলে মানুষের চোখেরও একটা লম্বন ত্রুটি বলে একটা ব্যাপার থাকে, এটা জানেন তো মনে হয়। মানুষ চোখে জি স্যার। কোন সমান্তরাল থেকে দেখতেছে, এটার একটা ব্যাপার থাকে। তো দেখা গেল যে আমি দেখলে যেভাবে দেখবো, যেটাকে ফোকাস করব, আরেকজন হয়তো একটু অন্যভাবে ফোকাস করতেছে, এই কারণে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আসলে সঠিক অ্যান্সার নাই। তো কোশ্চেনটা ভালো ছিল, নাইস কোশ্চেন, বাট I don't have exact answer actually. থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স কিভাবে নেওয়া হইতো আমি ভুলে গেছি। স্যার ফার্স্টে তো গুগল ক্লাসরুমে মেবি অ্যাসাইনমেন্ট দিছিল, পরে আবার ম্যাডাম বলল নাকি স্যার এইটা মানে জুমে অ্যাটেন্ড করলে নাকি একটা এক্সেল যায় বা এরকম কিছু একটা মানে লিস্ট যায়। হ্যাঁ, জুমে অ্যাটেন্ড করলে একটা লিস্ট তো যায়, কিন্তু প্রবলেম থাকে কি, মানে আপনারা লাস্ট উইকে অনেকে, স্যার ওইভাবে নিয়েছিল আর কি ম্যাম। আপনারা যেটা করেন অনেকে স্টুডেন্ট আইডি দিয়ে জয়েন করেন না। যেমন এই যে একজন জয়েন করেছে মেহেদি ইসলাম রিমন, শুধু 113 লেখা, ফুল স্টুডেন্ট আইডিটা লেখেন নাই। এরকম করে অনেকেই হয় কি ফুল স্টুডেন্ট আইডি লেখেন না অনেক সময়, সো এই কারণে ওইটা এক সময় দেখা গেল যে ওই যে ব্যক্তি যে রিঅ্যাড হয়ে থাকে, তো তাকে আসলে খুঁজে বের করা টাফ হয়েছিল আমার জন্য। আমি হয়তো তাকে রেগুলার মনে করবো, বাট দেখা যাবে যে সে রিঅ্যাড। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি আমাকে অ্যাটেন্ডেন্স শিটটা পাঠিয়েছিলেন কখনো? স্যার আমি মেইল করেছিলাম স্যার ফার্স্টের দিন। ও তাহলে আছে, ফার্স্টের আমি দিনের তাহলে আমি আগে ওটাই স্যার। ওটাই বের করি, ওটাতে আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। দ্যাটস গুড। স্যার ওইটাতে একজন আর কি অ্যাড হবে স্যার, রিঅ্যাড। আচ্ছা, আজকে কত তারিখ? 24 তারিখ, 24। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আমার এক্সেল ফাইলের স্ক্রিনটা, আপনারা এরর থাকলে বলবেন। স্যার রিঅ্যাড আর একজন অ্যাড হবে স্যার। অ্যাড হবে কত সেটা? স্যার এক সেকেন্ড স্যার। স্যার 1802044141। এটা জি নাম কি স্যার। তার? স্যার এমডি আশিকুর রহমান শোভন। রিয়াড 088 আরাফাত। Yes, sir. সবাই একটু প্রেজেন্টটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন। 90 সাকিব আল হাসান রিয়াড অ্যাবসেন্ট। 141 আশিকুর রহমান। Present, sir. 52 Yes, sir. 125 রিয়াড আবরার। 089 নাইশা মাহিয়াত। Present, sir. 112 তার মাইকে প্রবলেম, 112 কোথায়? তো আসেই নেই। Sir, read 125, sir. ক্লাসে আসছে, আমাকে মেসেজ দিছিল ওর একটু মাইকের সমস্যা। মুসাম্মদ মেহজাবিন। Present, sir. ফারদিন জামান 93 94 Present, sir. 95 Yes, sir. Sir, 96 Yes, sir. 98 read 125, sir. Present আছে। 98 Yes, sir. 99 Yes, sir. এই 98 আপনি ঘুমাচ্ছেন আমি শিওর।
100 absent 101 Yes, sir. এই যাদের মাইকে প্রবলেম এটা পরে বলেন, ঠিক আছে? কথা মানে এটা শেষ হোক তারপরে বলেন। 102 Present, sir. 103 103 absent 104 Yes, sir. 105 Yes, sir. 106 প্রেজেন্ট স্যার। 108 Yes, sir. 109 Present, sir. 110 Yes, sir. 111 Yes, sir. 112 এটা মাইকে প্রবলেম 113 Yes, sir. 114 Yes, sir. আচ্ছা এবার অ্যাবসেন্ট বলি আমি, দেখেন 90 অ্যাবসেন্ট রিয়াড 125 রিয়াড, এটা কি প্রেজেন্ট? এর মাইকে প্রবলেম? 25 আছে। Yes, sir. আচ্ছা 100 রেগুলার অ্যাবসেন্ট 103 রেগুলার অ্যাবসেন্ট। স্যার 103 এতক্ষণ ছিল স্যার, ওর নেটের প্রবলেম। 103 ছিল। স্যার 100 ও প্রেজেন্ট আছে স্যার, ওর স্যার রিচ করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, ওদেরকে আমি ইয়া করে দিয়ে রাখলাম স্যার 100 আর কি। 100 আর 103 ওদেরকে আমি একটু মার্ক করে রাখলাম, দেখি পরে এটাকে কিছু করা যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো যদি কোশ্চেন না থাকে আমি শেষ করব, কোশ্চেন থাকলে একটু কুইক করলে ভালো হয়। আর কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন মেবি নাই স্যার, আমি আপনাকে স্যার মেইল করব যদি স্যার কেউ কোশ্চেন করে আর কি স্যার, ল্যাব রিপোর্ট আচ্ছা লেখার সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ল্যাব রিপোর্ট লেখার সময় কোনো প্রবলেম হলে ক্লাসরুমেও কমেন্ট করা যেতে পারে, আবার আমাকে মেইলও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ অনেক আপনাদেরকে। আচ্ছা আপনাদের তো 5টা হয়ে গেছে, শুনুন 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 5টা হয়ে গেছে, তো আপনাদের তো এখন একটা টেস্ট হবে, একটা ভাইবা হবে, বুঝছেন? 5টা ল্যাবের পরে একটা ভাইবা হওয়ার কথা ছিল, মনে আছে তো? স্যার কবে হতে পারে? এটা নেক্সট উইকে হবে। তো নেক্সট উইকে ঠিক কখন হবে এটা আমি হচ্ছে ম্যাডামের সাথে যোগাযোগ করে জানাবো আর কি। স্যার ক্লাস টাইমেই হবে স্যার? ক্লাস টাইমে তো হওয়াটা সুবিধাজনক, নাহলে তো টাইম বের করা ঝামেলা হয়ে যায়, তাই না? মানে স্যার ওই দিন আর কি ল্যাব রিপোর্ট রিলেটেড কিছু হবে না? ওইদিন তো আর ল্যাব হবে না, ভাইবা হলে ওই দিন তো আর নতুন এক্সপেরিমেন্ট হবে। জি স্যার। আচ্ছা আমি ম্যাডামের সাথে কথা বলে আপনাদেরকে এক্স্যাক্টলি কখন কিভাবে কি হবে এটা আপনাদেরকে গ্রুপে পোস্ট দিব, ঠিক আছে? জি স্যার, ক্লাসরুমে দিলেই হবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।